আমরা কোনটা পড়বো? আচ্ছা, ওকে। তরুণাস্থি। ওকে, তরুণাস্থি আমাদের হ্যাবারসিয়ান তন্ত্র আমরা পড়তেছিলাম যে অস্থির মধ্যে কি আছে। আমরা যদি অস্থিগুলোকে কাটি তাহলে দেখবো যে সকল অস্থির মধ্যে তোমার নিরেট দুই ধরনের ভাগ করছে, একটা নিরেট আর একটা স্পঞ্জি। স্পঞ্জির মধ্যে ফাঁপা থাকে, এর মধ্যে জালের মতো থাকে। আর নিরেট যেগুলো এদের মধ্যে এক ধরনের তন্ত্র থাকে, এটাকে কি বলে? হ্যাবারসিয়ান তন্ত্র বলে। আর এই হ্যাবারসিয়ান তন্ত্রের মধ্যে কি থাকে? অনেকগুলো কয়েকটা স্তরে তারা সজ্জিত থাকে। এটা কয়েকটা হ্যাবারসিয়ান তন্ত্র। ট্রাবেকুলার মানে হচ্ছে বললাম জালের মতো যেগুলো আছে, এদের জালের মতো যে সিস্টেম করা থাকে, কয়েকটা জালের মতো মিলে এরা হচ্ছে টোটাল একটা স্পঞ্জি তৈরি করে। ফাঁপা জালের মতো যে গঠন তাকে বলে ট্রাবিকুলার। আর এর মধ্যে আর ওদের ক্ষেত্রে কি থাকে? হ্যাবারসিয়ান তন্ত্র। তো একটা হ্যাবারসিয়ান তন্ত্র যদি আমরা দেখি তাহলে এরা কয়েকটা লেয়ার করা থাকে, স্তর করা থাকে। যে স্তর যে থাকে এই স্তরগুলোকে কি বলে? ল্যামেলাম। এই স্তরগুলোকে কি বলে? জি কই খালা মা কই? উনি কি গেছে গা? চলে গেছে? আসেন। তাহলে কি বললাম? কয়েকটা স্তরে সজ্জিত থাকে, এদেরকে কি বলে? ল্যামেলাম বলা হয়। কয় স্তরে থাকে এরকম? কয় স্তরে থাকে? 5টা থেকে 15টা কয়েকটা স্তরে থাকে। 5 থেকে 15টি স্তরে সাজানো থাকে, এদেরকে বলা হয় ল্যামেলাম। আর এই যে স্তরগুলো আছে, একটা স্তর, এই যে স্তরের মধ্যে কি আছে? বিভিন্ন ফাঁকা জায়গা আছে, এদেরকে বলা হয়, এদেরকে ল্যাগুনা বলে। কি বলে? এদেরকে বলা হয় ল্যাগুনা। আর এই যে ল্যাগুনা বা স্পেস, এই ল্যাগুনার মধ্যে কি থাকবে? কোষ থাকে। এটা কি বলা হয়? ক্যালানিকুলি। নাম কি? ক্যালানিকুলি। মানে একটার সাথে আর একটা কি থাকে? এই ল্যাকুনার ভেতরে বিভিন্ন ধরনের কোষ থাকে, যেমন অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট। এর মধ্যে আমরা বলছিলাম যে অস্টিওব্লাস্ট হচ্ছে ইমেচিউর, আর অস্টিওক্লাস্ট হচ্ছে ম্যাচিউর এবং এরা ফ্যাগোসাইটিক সেল, আর অস্টিওসাইট হচ্ছে ম্যাচিউর সেল। এটাই তো এর মধ্যে এই যে জিনিসটা এখানে বলছে, স্পঞ্জি অস্থির কথা বললাম, হ্যাবারসিয়ান তন্ত্র আর অস্থি এবং স্পঞ্জি অস্থির কথা বলছি আমরা। হ্যাবারসিয়ান তন্ত্র, স্পঞ্জি অস্থি। ওকে, নিরেট অস্থির গঠন। এখন আমরা একটা নিরেট অস্থির মধ্যে কইছিলাম কেনালিগুলিতে বললাম। তাহলে একটা হ্যাবারসিয়ান তন্ত্র আর একটা হ্যাবারসিয়ান তন্ত্রের সাথে কানেক্টেড থাকে। কি দিয়ে কানেক্টেড থাকে? ভকম্যান নালী। কি বলে এটাকে? ভকম্যান নালী। এই দেখো এখানে ছবিতে আছে, এই যে এই হাড়টাকে কাটছে, কেটে এরকম পাওয়া গেছে। এটা পাওয়া গেছে লংজিটিউডালি, মানে এই বরাবর। আর এই বরাবর যে পাওয়া গেছে এটা হচ্ছে এটা। দ্যাট মিনস প্রস্থচ্ছেদ হচ্ছে এটা দেখাচ্ছে, আর লম্বচ্ছেদ কোনটা দেখাচ্ছে? দিস ইজ লংজিটিউডাল সেকশন অ্যান্ড দিস ইজ ট্রান্সভার্স সেকশন। তো এই লংজিটিউডাল সেকশনে যদি দেখি বা অনুপ্রস্থ বরাবর যে সেকশনটা আছে, তাহলে এখানে দেখবো যে কয়েকটা এরকম কি আছে তারা, হ্যাঁ, হ্যাবারসিয়ান নালী একটা আরেকটার পাশে আছে। একটা হ্যাবারসিয়ান নালী আর একটা হ্যাবারসিয়ান নালী একটা আছে, আবার একটার সাথে আরেকটা কি আছে? কানেক্টেড করা আছে, যে টুইন টাওয়ারের মতো আর কি। ওই যে মাঝখানে কি কানেক্টেড আছে না, দুইটা এরকম গিয়ে একসাথে মিলিত হচ্ছে, আবার একটার সাথে আরেকটা কানেক্টেড আছে। পেট্রোনাস টাওয়ার এগুলোর মতো আর কি, যে একটা আরেকটার সাথে লাগানো থাকে কিসের সাহায্যে? ভকম্যান নালীর সাহায্যে। মনে রাখতে হবে। আর এদের মধ্যে এই সকল নালীর মাধ্যমে একটি হ্যাবারসিয়ান তন্ত্রে বিভিন্ন ল্যাকুনা পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন করে রক্ষা করে, এবং অস্থির অভ্যন্তরে হ্যাবারসিয়ান নালীগুলো পরস্পর আড়াআড়িভাবে যুক্ত থাকে কি দিয়ে? ভকম্যান নালী দিয়ে। এখন অস্থির কেন্দ্রস্থলে যে গহ্বর থাকে তাকে বলা হয় মজ্জা গহ্বর। কোনো একটা হাড়ের একদম মাঝখান বরাবর যে ফাঁকা জায়গা থাকবে তাকে কি বলে? মজ্জা গহ্বর। এর মধ্যে কি থাকে? গহ্বরটি লাল হলুদ মজ্জা দিয়ে পূর্ণ থাকে। লাল থাকতে পারে অথবা হলুদ দিয়ে ইয়েলো বোন মেরো থাকতে পারে, অথবা রেড বোন মেরো অথবা ইয়েলো বোন মেরো থাকতে পারে। অস্থির কাজ কি? ফাংশন অফ বোন। ডক্টর আলিমের বই কিন্তু পড়তে হবে। ডক্টর আলিমের বই আমি নিয়ে আসি।
এটার হাড়গোড় দেখেন, হাড়গোড়ের মধ্যে ডক্টর আলিমেরটাও একটু দেখবেন, কারণ আলিমের বইয়ে কিছু এক্সট্রা দেওয়া আছে। অবশ্য আলিমের বই একটু বেশি লিখে ফেলছে, কিছু হায়ার ক্লাসের পড়া বেশি ঢুকাই দিছে। আচ্ছা, একটু আমরা মিলিয়ে পড়বো আর কি। লেকুনা ক্যালানিকুলি আমরা পড়ে ফেলছি, তাই না? ভকমেনালি পড়ে ফেলছি। আর কিছু বাকি আছে। অস্থির কাজ, হোয়াট ইজ দ্য ফাংশন অফ বোন। স্পঞ্জি অস্থির কথা লেখে নাই। ডক্টর আলিমের বই স্পঞ্জি অস্থির কথা লিখছে। এই বই কি লেখা আছে স্পঞ্জি? তোমাদের নতুন এডিশনে আছে? ওকে। নিরেট অস্থির অভ্যন্তরে বিদ্যমান স্পঞ্জি অস্থি অপেক্ষাকৃত হালকা এবং অসংখ্য কুঠুরি স্পঞ্জের ন্যায় থাকে, তাই না? অনেকগুলো তারা এরকম ইয়ের মতো থাকে, ফাঁকা ফাঁকা ইয়ে থাকে। আর নিরেট যে অস্থিগুলা, এই অস্থিগুলো কেমন থাকে? নিরেট অস্থিগুলো হচ্ছে যেটা এটার মতো থাকবে, কোনো ফাঁপা জায়গা নাই, একদম নিরেট পাথরের মতো। আবার এর মধ্যে ফাঁপা জায়গা আছে, কিন্তু মাঝখান বরাবর নালি আছে। এদের যে এরকম থাকে, মাঝখানে হেবারসিয়ান তন্ত্র আছে। আর দেহের কত পার্সেন্ট স্পঞ্জি অস্থি? মানব দেহে কঙ্কাল তন্ত্রের মোট ওজনের 20% স্পঞ্জি আর 80% নিরেট। স্পঞ্জি অস্থির মধ্যে গঠন এবং কার্যকরী এককে কি বলা হয়? ট্র্যাবেকুলা বলা হয়। এবং যা লেমেলি আছে, অস্টিওসাইট আছে, লেকুনি এবং ক্যালানিকুলির সমন্বয়, ওই যে ওইটার মতোই আর কি, কিন্তু ওদের এককে বলা হচ্ছে ট্র্যাবেকুলাই। যেটা জালের মতো ছড়া ছিঁড়া থাকে তাদেরকে ট্র্যাবেকুলাই বলা হয়। আচ্ছা, বলছে যে স্পঞ্জি অস্থিকে ক্যালসিয়ামের লবণের পরিমাণ কম থাকে এবং স্তন্যপায়ী করে দিয়েছে। কাদের কারা কারা স্পঞ্জি অস্থি কোথায় থাকে? লং বোনের হেডে থাকে, মানে বড় বড় যে লম্বা হাড়গুলো আছে, হাতেরটা, পায়েরটা, এই সকল হাড়ের এন্ডে মাথায় থাকবে, মাথার দিকে এই সকল। কিছু কিছু দেখবা যে মাংস খাওয়ার সময় দেখবা যে নরম হাড় লাগতেছে, তাই না? স্পঞ্জের মধ্যে, এগুলো কিন্তু স্পঞ্জি। হ্যাঁ, এর মধ্যে বিভিন্ন ধরনের মজ্জা যেগুলো থাকে এগুলোও কিন্তু খাওয়া যায়। তো এর মধ্যে এইগুলো থাকে। কাদের উদাহরণ কি কি আছে? করটিকা, চ্যাপ্টা হাড় এবং বৃহৎ অস্থির প্রান্তভাগ, পাখিদের সকল অস্থি স্পঞ্জি ধরনের। তাহলে কারা কারা বললাম? আমাদের রিপস আছে। কি কি লিখছে এখানে বই? কি উদাহরণ কি লিখছে? চ্যাপ্টা হাড়, স্তন্যপায়ী প্রাণী করটির চ্যাপ্টা হাড় এবং বৃহৎ অস্থির প্রান্তভাগ এবং হ্যাঁ, এতে হেবারসিয়ান তন্ত্র থাকে। আর পাখিদের ক্ষেত্রে স্তন্যপায়ী, পাখিদের ক্ষেত্রে আর শিশুদের ক্ষেত্রে সকল স্থায়ী স্পঞ্জি ধরনের থাকে। আস্তে আস্তে এগুলা ক্যালসিয়াম জমা হয়ে এগুলা হয়ে যায় নিরেট। তাহলে আমাদের করটি, মাথার যে হাড়গুলা, এগুলা কি স্পঞ্জি না নিরেট? স্পঞ্জি। নিরেট হলে তো এটা উঁচাই করতে পারতাম না, মাথায় একটা মাথা উঁচা করতে গেলে মানে ব্যথা লাগতো। এই জন্য সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের এরকম মাথা ফেটে যায়, কিন্তু মাথা দুটো মানে বেশি জোরে বাড়ি মারলে ডেবে যায়, কিন্তু ডেবে যায়। স্পঞ্জি হাড় আছে বিধে এরকম হাড়। ওকে, হাড়ের কাজ তো আমরা করে ফেলছি। তরুণাস্থি বা কোমলাস্থি। তরুণাস্থির যে ইয়ে থাকে, তাহলে হাড় এবং অস্থি আর তরুণাস্থির মধ্যে পার্থক্যটা কি? মেইনলি পার্থক্যটা কি? মানে ওদের আন্তঃকোষীয় যে ধাত্র পদার্থ, কোষের ক্ষেত্রে মানে অস্থির ক্ষেত্রে আন্তঃকোষীয় যে পদার্থ, মানে কোষ ছাড়া যে পদার্থগুলো আছে, এরা কি দিয়ে তৈরি? এটা ক্যালসিয়াম দিয়ে তৈরি। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম এগুলো দিয়ে তৈরি। আর ওদেরটা কি দিয়ে তৈরি? ওদের হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, ইলাস্টিন প্রোটিন, ইলাস্টিন কন্ড্রোসাইট, মানে ইলাস্টিন প্রোটিন থাকে। তাহলে দেখো, একটা হচ্ছে ক্যালসিয়াম দিয়ে তৈরি, আর একটা হচ্ছে প্রোটিন, ইলাস্টিন প্রোটিন। ইলাস্টিন প্রোটিনের কাজ হচ্ছে তার জন্য ফ্লেক্সিবিলিটি হতে পারে। তো হাড় এবং অস্থি এবং তরুণাস্থির মধ্যে আমাদের মেইনলি ওদের কোষ থাকে। তরুণাস্থির ক্ষেত্রে অস্থির চারপাশে আবরণ কি বলে? পিরিওস্টিয়া। দ্যাট মিন্স ওদের মধ্যে লেকুনা থাকে, এরকম লেকুনা থাকে, আর ওদেরও লেকুনা থাকে। ওদের এই লেকুনার মধ্যে কি থাকে? ওদের লেকুনার মধ্যে থাকে অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট থাকে ওদের। তাদের হ্যাঁ, নিরেটের ক্ষেত্রে এরকম, মানে অস্থির ক্ষেত্রে এরকম থাকে অস্টিওসাইট। আর ওদের বাইরে যে ধাত্র পদার্থ আছে, ধাতু পদার্থগুলো কি থাকে? ক্যালসিয়াম গঠিত যৌগ থাকে। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম গঠিত যৌগ। ওদের আন্তঃকোষীয় ধাত্র পদার্থ থাকে ক্যালসিয়াম গঠিত জটিল কমপ্লেক্স কম্পাউন্ড থাকে। আর ওদের থাকে কি? ওদের লেগুনা ঠিকই থাকে। লেগুনার মধ্যে কোন কোষ থাকে? কন্ড্রোসাইট। নাম কি? কন্ড্রোসাইট। আর এই যে কন্ড্রোসাইট যে থাকে, আর এই কোষগুলোর আন্তঃকোষীয় ধাত্র পদার্থ কি থাকে?
প্রোটিন, বিভিন্ন ধরনের ইলাস্টিন প্রোটিন, এবং এরা বিভিন্ন ফাইবারের মধ্যে থাকতে পারে। ইলাস্টিন প্রোটিনগুলো বিভিন্ন ফাইবারের মধ্যে তারা থাকতে পারে, যেটা বলা হয় ইলাস্টিন প্রোটিন। এইটাই হচ্ছে মেইন বেসিক পার্থক্য, ইলাস্টিন প্রোটিন। আর ওদের থাকে ক্যালসিয়াম, ক্যালসিয়াম সালফেট বা ক্যালসিয়াম কার্বনেট। অনেক সুন্দর। মানে মূল বেসিক পার্থক্য হচ্ছে এটা। তো আবার এই তরুণাস্থিগুলো বিভিন্ন রকম হতে পারে। এই তরুণাস্থির ধাত্র পদার্থ কেমন? ধাত্র পদার্থগুলো যদি তোমার হলুদ হয়, বিভিন্ন ধরনের হতে পারে, হলুদ হতে পারে, সাদা হতে পারে, ট্রান্সপারেন্ট হতে পারে, ক্যালসিফাইড হতে পারে, বিভিন্ন ধরনের ধাত্র পদার্থ হতে পারে। এর উপর ভিত্তি করে আমরা ভাগ করছি। যেমন প্রথমটা স্বচ্ছ বা হায়ালিন, এগুলো একদম ট্রান্সপারেন্ট। এগুলো কোথায় থাকে? লিখে রাখেন যে বিনাশকারী হাঁস, বিনাশকারী হাঁস, এরা স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থির হাঁস, হায়াকার দন্তের হাঁস, বিনাশকারী হাঁস, বিনাশকারী। আপনি সবগুলো এভাবে মনে রাখেন না? হ্যাঁ, এতদিন আমার এটা বুঝতে পারছে। না, আমি খেয়াল করছি সব কিছুর মধ্যে শুধু দেখবে। নিউমোনিক ছাড়া কোনো কিছু মনে থাকবে না, ইচ এন্ড এভরিথিং নিউমোনিক মনে রাখতে হবে। বিধে হচ্ছে ব্যাঙের ভ্রূণ, ব্যাঙের ভ্রূণ, নতে নাক, আমাদের যে নাক যেটা আছে, শতে ষড়যন্ত্র এবং শ্বাসনালী, হাঁস শতে শ্বাসনালী, আত্মন্তের শতে ষড়যন্ত্র, হতে হাঙরের ভ্রূণ, হাঙরের ভ্রূণ লেখা আছে এখানে, দাগে নেন, লিখতে হবে না, লেখা আছে, খালি নিউমোনিকটা লিখে রাখেন সাইডে নিউমোনিকটা লিখে রাখেন। বিনাশকারী হাঁস, বতে হচ্ছে ব্যাং বা হাঙরের ব্যাঙের ভ্রূণে, আর হতে হাঙরের ভ্রূণে, শতে ষড়যন্ত্র, শতে শ্বাসনালী, নতে নাক, পথে ব্যাঙের ভ্রূণ। এই সকল জায়গায় কি থাকে? হায়ালিন তরুণাস্থি থাকে। তারপরে তাহলে এগুলো কেন স্বচ্ছ কেন হয়? কারণ এতে ধাত্র পদার্থগুলো ট্রান্সপারেন্ট, এগুলো নমনীয়, তন্তুবিহীন, এগুলো কোনো ফাইবার থাকে না, এবং স্বচ্ছ এবং কিছু একটু নীলাভ থাকে, নীল থাকে। এবং স্তন্যপায়ী নাকে থাকে, শ্বাসনালী, ষড়যন্ত্র প্রভৃতি জায়গায় থাকে। ব্যাঙের ভ্রূণে পরিণত দেহে প্রচুর পরিমাণে এই ধরনের তরুণাস্থি পাওয়া যায়। এখন হচ্ছে স্থিতিস্থাপক বা পিততন্তুময় তরুণাস্থি কোথায় থাকে? দেখেন, ইউরোপের আলপিন লিখে রাখো যে ইউরোপের পিততন্তুময় তরুণাস্থির মধ্যে ইউরোপের আলপিন, পিত বা হোয়াইট ফাইব্রাস, সরি পিত কোনটা? ইয়েলো, হ্যাঁ পিততন্তুময় ইউরোপের আলপিন, ইউস্টিশিয়ান নালী, ইউরোপের আতে আলজিবা, পদে পিনা, নাকের এবং কানের আছে তো স্থিরস্থাপক বা পিততন্তুময় তরুণাস্থি। এর ম্যাট্রিক্স অস্বচ্ছ এবং হালকা হলুদ বর্ণের, এর জন্য এদেরকে বলা হচ্ছে পিত। মানে কি? পিত মানে কি? ইয়েলো মানে পিত, মানে একটু হলুদ থাকে, এবং ম্যাট্রিক্স স্থিরস্থাপক, পিততন্তু ছড়ানো থাকে বাইরের দিকে, তো তুলনামূলকভাবে ভেতরে পড়বেন, এগুলো বাকি কথাগুলো পড়বেন। কোথায় আছে এটা? ইউরোপের আলপিন। এটা দ্বারা কি বুঝাইছেন? এটা নিউমোনিক। হ্যাঁ, মানে ইউস্টিশিয়ান নালী, আতে আলপিন, পথে আলজিবা, পথে পিনা। ইউস্টিশিয়ান নালী, আলজিবা, পথে পিনা। তাহলে ইউরোপের আলপিন, ইতে হচ্ছে ইউস্টিশিয়ান নালী, আতে হচ্ছে আলজিবা, পথে পিনা। এগুলো কি দিয়ে তৈরি? ও এপিগ্লোটিস, ইউরোপের এপিগ্লোটিস। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ আলপিন, আলজিবা আর এপিগ্লোটিস, জি ইউস্টিশিয়ান নালী আর একটা এপিগ্লোটিস। ইউস্টিশিয়ান নালী, এপিগ্লোটিস আর আলজিবা, পিনা। এপিগ্লোটিস কই থাকে? আলজিবা। এপিগ্লোটিসের আরেক নাম কি? এপিগ্লোটিস হচ্ছে উবুলা বা উপজিহ্বা। ও এই যে রসতে উপজিহ্বা, পেজ কত? পেজটা বলেন, 235। আপনি আলজিহ্বা, পথে বিনা, কিসের বিনা? নাকের বিনা, কানের বিনা,
নাকের যেটা এটি নাকের পিনা, এটা কানের পিনা। এই পিনাগুলো নরমালি কি দিয়ে তৈরি? এটা হচ্ছে ইয়েলো হ্যাঁ স্থিতিস্থাপক বা পিতদন্তময় তরুণাস্থি দিয়ে তৈরি। ইউস্টেশন নালী কোথায় থাকে? ইউস্টেশন নালী কোথায় থাকে? আমাদের কানের সাথে নাকের কানেকশন হয়। কানের সাথে নাকের যে কানেকশন হয় এটা কি দিয়ে হয়? ইউস্টেশন নালী। নাকের সাথে কানের কানেকশন হয়, এটা ইউস্টেশন নালী দিয়ে। পারা যাবে? ইউস্টেশন নালী, উপজিহ্বা, আলজিহ্বা আর পিনা, এগুলো সব কি থাকে এখানে? পিতদন্তময় তরুণাস্থি থাকে। সমস্যা নাই, ক্লাস আসছেই তো সবাই ম্যাক্সিমাম। আচ্ছা নেক্সট তারপরে না মানে আমরা ওভারঅল আমরা বলতেছি যে একটা অস্থি আর তরুণাস্থির মধ্যে পার্থক্য বললাম যে অস্থির কোষগুলো থাকে ঠিক আছে, আর হ্যাঁ আন্তঃকোষীয় ধাত্রের পরিমাণ কি থাকে? পার্থক্যটা পড়বেন যে অস্থি আর তরুণাস্থির পার্থক্য যেটা আছে, এই যে দেখেন অস্থি আর তরুণাস্থির পার্থক্য 235 পেজে নিচের দিকে। এই পার্থক্যের মধ্যে বোঝা যায় যে এই কোষ আছে, ওদেরও কোষ আছে। ওদের কোষের নাম কি? অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট। আর ওদের নাম হচ্ছে কন্ড্রোব্লাস্ট বা কন্ড্রোসাইট। আর ওদের চারপাশে যে ধাতব পদার্থ থাকে, ধাতব পদার্থকে কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম দিয়ে তৈরি, ক্যালসিয়াম কার্বনেট অথবা এগুলো দিয়ে। আর ওদের ধাতব পদার্থগুলো কি দিয়ে তৈরি? ইলাস্টিন প্রোটিন, বিভিন্ন ধরনের প্রোটিন দিয়ে এরা তৈরি। আর এরা হচ্ছে স্থিতিস্থাপক হয় না, এরা শক্ত হয়, অনেক শক্ত হবে। এরা ভাঙবে কিন্তু মচকাবে না। আর এরা হচ্ছে মচকাবে কিন্তু ভাঙবে না। তাহলে এরা কি দিয়ে তৈরি? এরা আন্তঃকোষীয় ধাতব পদার্থ কি দিয়ে তৈরি? প্রোটিন, বিভিন্ন ধরনের ইলাস্টিন প্রোটিন দিয়ে তৈরি। ওকে, তাহলে এখন আমরা বললাম এই আমরা তো হাড় গেছে, এখন তরুণাস্থি। হাড় কয় ধরনের পড়ছি আমরা? বললাম যে নিরেট এবং স্পঞ্জি। আর নিরেট অস্থিগুলো কেমন থাকে? শক্ত থাকে এবং এদের মাঝখানে হ্যাবারসিয়ান তন্ত্র থাকে। গত ক্লাসে আমরা হ্যাবারসিয়ান তন্ত্র পড়ছিলাম যে হ্যাবারসিয়ান তন্ত্রের মধ্যে কি থাকে? এরকম অনেকগুলো চাকা চাকা স্ট্রাকচার থাকে, গোল গোল স্ট্রাকচার থাকে। হ্যাঁ, একটা হাড়কে যদি আমরা দুই ভাবে কাটতে পারি, একটা হচ্ছে লংজিটিউডাল কাটতে পারি, মানে এই বরাবর, এটা যদি হাড় হয় এই বরাবর কাটতে পারি, কাটলে এরকম দেখা যাবে। আবার এই বরাবর কাটতে পারি, বস্তুচ্ছেদ করতে পারি, তাহলে এই বরাবর দেখা যাবে। এই বরাবর যে অনেকগুলো চেম্বার থাকে, এদের প্রত্যেকটা এরকম কয়েকটা করা থাকে, কয়েকটা লেয়ারে থাকে। এই লেয়ারগুলোকে কি বলা হয়? লেমেলাম। আর এই লেমেলামের মধ্যে কি থাকে? ছোট ছোট কুটুরি থাকে। এই কুটুরি বলা হয় ল্যাকুনা। আর ল্যাকুনার ভেতরে কি থাকে? সেল থাকে। এদেরকে কি বলা হয়? অস্টিওব্লাস্ট, এরকম অস্টিওসাইট থাকে। আর একটা আরেকটার সাথে যে দেখেন জালের মতো ছড়ায় ছিটে আছে, একটা আরেকটার সাথে কানেক্টেড। এই যে কানেক্টেড থাকে, এটা কি দিয়ে কানেক্টেড থাকে? ক্যানালিগুলি দিয়ে কানেক্টেড থাকে। দেখবেন যে হাড় কাটলে কেমন দেখা যায়? এরকম জালের মধ্যে দেখা যায় না? হ্যাঁ, এখন আর এই পুরাটাই হচ্ছে একটা হ্যাবারসিয়ান তন্ত্র, যার মাঝখানে রক্তনালী থাকবে। দেখেন একটা ধমনী শিরা আর কিছু স্নায়ুনালী আছে। ধমনী শিরা স্নায়ুনালী এর মাঝখান বরাবর চলে গেছে। আর এটা নিচ দিকে যে গেছে, দেখেন এই যে এর নিচ দিকে এরকম হয়েছে, সবগুলো মিলে এরকম হয়েছে। আর এই যে একটা নালী, একটা হ্যাবারসিয়ান তন্ত্র আর একটা হ্যাবারসিয়ান তন্ত্রের সাথে যুক্ত থাকে। কি দিয়ে থাকে? হকম্যান নালী, যেখানে আপনার এখানে দেখা আছে হকম্যান নালী দিয়ে তারা যুক্ত থাকবে। দিস ইজ হকম্যান নালী। এই যে একটা হ্যাবারসিয়ান নালী যে উপরে অনেকগুলো একটার সাথে আরেকটা, এই যে মাঝখানে একটার সাথে আরেকটা যে কানেক্টেড, এটা কি দিয়ে তৈরি? হকম্যান। ওই যে বলছিলাম যে টুইন টাওয়ারের কথা, অথবা পেট্রোনাস টুইন টাওয়ারে দেখবেন যে দুইটা টাওয়ার আছে, মাঝখানে একটার সাথে আরেকটা কানেক্টেড। এরকম হ্যাবারসিয়ান তন্ত্র হচ্ছে মাঝখানে যে পার্টিশন করা থাকে, কানেক্ট করা থাকে, যেটা দিয়ে ইট ইজ কল হ্যাবারসিয়ান হকম্যান নালী। ওটা কি বলে? হকম্যান নালী। তাহলে হ্যাবারসিয়ান, একটা হ্যাবারসিয়ান তন্ত্র আর একটা হ্যাবারসিয়ান তন্ত্রের সাথে কি দিয়ে কানেক্টেড থাকে? হকম্যান নালী দিয়ে কানেক্টেড থাকে। এতটুকু বললেই হবে। আর এখন আমরা বললাম যে তরুণাস্থি কয় ধরনের আছে। আমরা তাহলে কি বললাম? একটা হচ্ছে স্বচ্ছ, যেগুলোর আন্তঃকোষীয় ধাত্রের পরিমাণ, এগুলো মেইনলি প্রোটিন, এবং এদের প্রোটিনগুলো কেমন থাকে? স্বচ্ছ হয়, ট্রান্সপারেন্ট। তাদের মধ্যে আছে বিনাশকারী হাঁস, এদিকে তাকান। দ্বিতীয় হচ্ছে ব্যাঙের নতে, ব্যাঙের কি ঘুণ, নতে নাকের মধ্যে থাকে, সতেজ সরজ, হ্যাঁ সতেজ শ্বাসনালী, হতে হাঙ্গরের ঘুণ, সতেজ সরজন। এই সকল জায়গার মধ্যে শুধু ইউনিটটা লিখে রাখেন, তাহলে বাকিগুলো আছে। তারপরে হচ্ছে ইউরোপের আলপিন, পরেরটা কি বলছিলাম? স্থিতিস্থাপক। ইউস্টেশন নালী, রস হতে হচ্ছে উপজিহ্বা, শরীয়তে হচ্ছে আলজিহ্বা, পদে পিনা। এগুলো কি দিয়ে তৈরি হয়?
ওদের স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক নাকি পিত তন্তুমা? হ্যাঁ, দুইটাই। একই। ওকে, তারপরে আমাদের কি আছে? সেটা তন্তুময়। শ্বেততন্তুময়। এরা হচ্ছে বিভিন্ন শ্বেত কেন বলা হচ্ছে? কারণ এদের আন্তঃকোষীয় যে ধাত্র পদার্থ আছে এগুলা সাদা সাদা থাকে, সাদা বর্ণের হয় এবং কোলাজেন নির্মিত। কোলাজেন মানে কি? কোলাজেন এক ধরনের ফাইবার, এক ধরনের কোলাজেন ফাইবারকে বলা হয় কোলাজেন। আর কোলাজেন নির্মিত এবং তন্তু সমান্তরালে বিন্যস্ত থাকে, বিশেষ কয়েকটি, যেমন দুটি কশেরুকার কোথায় থাকে? শ্বেততন্তুময় থাকে দুইটা কশেরুকার মাঝখানে। কোন কশেরুকা? আমাদের ভার্টেব্রা, আমাদের যে মেরুদণ্ড আছে, এই একটা মেরুদণ্ড একটা মেরুদণ্ডের যে বডি আছে, দেখাইলাম যে ভার্টেব্রাল বডি যে কানেক্টেড থাকে, এর মাঝখানে কি থাকে? তরুণস্থি থাকে। না হলে তো এরকম ঘষা, আমরা কত মুভমেন্ট করতেছি, তাহলে তো ঘষা লেগে একদম শেষ, একদম হাড় ক্ষয় হয়ে এতক্ষণ বসে থাকতে হইতো, কিন্তু হচ্ছে না কেন? তরুণাস্থির মধ্যে আছে। তাহলে শ্বেততন্তুময় তরুণাস্থি কোথায় থাকে? দুটি কশেরুকার মধ্যবর্তী স্থানে এই ধরনের তরুণাস্থি থাকে। তারপরে হচ্ছে চুনক বা ক্যালসিফাইড তরুণাস্থি, এগুলো থাকবে ফিমার এবং হিউমেরাসে মস্তকের মধ্যে এরকম থাকে। আমাদের যে বললাম হিউমেরাসের মাথার মধ্যে, এই মাথার মধ্যে কিন্তু তরুণাস্থি থাকে, মাথার মধ্যে থাকে। আর ফিমারের মধ্যে, মাথার মধ্যে বড় বড় হাড়ের যে মাথার মধ্যে এই সকল তরুণাস্থি থাকে, এদেরকে কি বলা হয়? চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি। বুঝা গেছে? ওকে, নেক্সট। তারপরে অনেকদিন ধরে পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা না হলে আমার ভালো লাগে না। এটা শেষ না, পরীক্ষা না হলে তো পড়া হবে না। কি ঈদের পরে? আচ্ছা, অ্যাটলাস অ্যাক্সিস এখন তো ইয়ে দিবেই প্রত্যেক মাসে, তো কলেজে তো পড়া থাকবে, কলেজে তো ইয়ে থাকবে। আচ্ছা, অ্যাটলাস আমরা পড়ে ফেলছি এগুলো, তাই না? অ্যাটলাস অ্যাক্সিস এগুলো পড়ে ফেলছি। এখন আমরা পড়বো টিবিএফই গুলা। বুঝি নাই। হ্যাঁ, টিবিএফই গুলা কন্ডাইল, এটা আচ্ছা পেশি টিস্যু আমরা পড়ি। তাহলে আমাদের কয় ধরনের পেশি আছে? 3 ধরনের পেশি আছে, তাই না? ঐচ্ছিক, অনৈচ্ছিক আর একটা হৃদপেশি। তাহলে পার্থক্যটা লেখেন সবাই। ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃদপেশি লেখেন। আকৃতি, ঐচ্ছিক পেশির প্রথমে লেখেন বৈশিষ্ট্য। হ্যাঁ, তাহলে প্রথমে একটা মানে 3টা পার্থক্য লিখবো। তো প্রথমের কলামে থাকবে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য এগুলো আমাদের ফার্স্ট ইয়ারে পরীক্ষা আসবে। বৈশিষ্ট্য, ঐচ্ছিক পেশি। ফার্স্ট ইয়ারে আছে মেডিকেল কলেজে, ফার্স্ট ইয়ারে ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হৃদপেশি। হৃদ মানে ত না থ? ঠিক আছে। তাহলে এদের আকৃতি কেমন? ঐচ্ছিক পেশির আকৃতি, ওদের আকৃতি হচ্ছে, ঐচ্ছিক পেশিগুলো কেমন থাকে? নলাকৃতি থাকে, নলের মতো থাকে, নলাকার। আর ওদের আকৃতি কেমন? বাহু আকৃতি। আর ওদেরটা কেমন? ওরাও নলাকার। আচ্ছা, তাহলে চিত্র যদি আমরা আঁকি, তাহলে চিত্রটা আঁকতে সুবিধা হবে। এরা হচ্ছে নলের মতো থাকে। এবং এতে ডোরা কাটা থাকে।
ঐচ্ছিক পেশিগুলো এরকম থাকে এবং শাখাবিহীন, আর ওরা হচ্ছে এরকম থাকে। মাকু মানে মাঝখানে মোটা, দুই পাশে চিকন, দিস ইজ মাকু আকৃতির। আর ওদেরটা কেমন? চিত্র কি খুব খারাপ হয়েছে? অনেক সুন্দর। স্যারের লেগে আসিয়েছে। হ্যাঁ। সুন্দর হয়েছে দেখে আর কি কমপ্লিমেন্ট আমি একটু বেশি রাগ করে বলছিলাম দুপুরটা পারবে ক্যামেরার মধ্যে একটু একটু ব্লার আসে, হ্যাঁ ভিডিও একটু একটু ব্লার আসে। না, ওই যে এইচডি দেই তো, এইচডি দিলে তো সমস্যা হয় না। কখন দেখছেন? অনলাইনে দেখছেন? মানে সাথে সাথে দেখছেন না পরে দেখছেন? ব্লার তো আসার কথা না। আচ্ছা, এইচডি মারতে হবে তাহলে আরও। আচ্ছা, ক্যামেরা রেজুলেশন বাড়াই দেবেন তাহলে। ওকে, দেখছেন এটা? তাহলে এখন লেখেন, পরের পয়েন্ট লেখেন যে শাখান্বিত, শাখান্বিত মানে শাখা, অথবা খালি লেখেন শাখা, মানে শাখা, অনুপস্থিত, অনুপস্থিত, উপস্থিত। এই যে এখানে শাখান্বিত, কিন্তু দেখেন এটা একটা আরেকটার সাথে কিন্তু লাগানো আছে, এই জন্য তারা হচ্ছে শাখান্বিত। ওরা শাখান্বিত, বাকি কেউ শাখান্বিত নয়। তারপর লেখেন শাখান্বিত ক্ষেত্রে তাহলে লেখেন শাখান্বিত, অনুপস্থিত, অনুপস্থিত, আর হৃদপেশি ক্ষেত্রে উপস্থিত। আর তারপরে হচ্ছে প্রতিকোষী নিউক্লিয়াসের সংখ্যা, প্রতিকোষী নিউক্লিয়াসের সংখ্যা ওদের একাধিক, একাধিক, একটি, একটি। প্রতিকোষে নিউক্লিয়াসের সংখ্যা একাধিক থাকে, ওদের একাধিক, একটি, একটি। প্রতিকোষে নিউক্লিয়াসের সংখ্যা একাধিক, একটি, একটি। তারপর লেখা হচ্ছে ইন্টারক্যারেটেড ডিস্ক, এর মধ্যে নিউক্লিয়াস একাধিক এদেরও একাধিক থাকে, কিন্তু এদের অনেক বেশি থাকে। এর মধ্যে কি লিখছে? এই বইয়ে কি লিখছে? নিউক্লিয়াসের সংখ্যা কত লিখছে? এর ডিসটা হ্যাঁ, নিউক্লিয়াসের সংখ্যা দেয় নাই? পরিধি কয়েকশো। হ্যাঁ, এই যে নিউক্লিয়াসের সংখ্যা কয়েকশো। আর এদের ক্ষেত্রে কয়টা? একটি। আর এদের একটি কেন্দ্রস্থলে, ওদের একটা থাকে। একাধিক লেখেন, একাধিক লিখতে কোনো সমস্যা না, অথবা কয়েকশো। মানে অনেক কোষ থাকে, প্রতিটি কোষে অনেকগুলো নিউক্লিয়াস থাকে। এখানে তো একটা একটা দিছি, অনেকগুলো দিতে হয়। একাধিক নিউক্লিয়াস থাকে। যদি নিউক্লিয়াস একাধিক থাকে তাদেরকে কি যেন বলে? জিনোসাইট। তাহলে অনেকগুলো নিউক্লিয়াস আছে। এবং এদের নিউক্লিয়াসগুলো প্যারাইটালি থাকে, বাইরের দিকে থাকে। মানে এটা যদি একটা কোষ হয়, এটা কলম, কলমের বাইরের দিকে থাকে কোষগুলা। আর এটা যদি হয়, ওদের যদি কলম হয়, কলমের ভেতরের দিকে থাকবে। মানে একদম মোটা যে জায়গায়, ওই জায়গার মধ্যে নিউক্লিয়াস থাকে। আর ওদের নিউক্লিয়াসটা কোথায় থাকে? বাইরের দিকে থাকে। আর ওদেরটা ওই মাঝখানে থাকবে। আর ইন্টারক্যালেটেড ডিস্ক লিখছে,
ওদের ইন্টারক্যালেটেড ডিস্ক শুধুমাত্র কাদের আছে? হার্ট কোষে আছে। আমাদের হার্টে যে কোষের আছে এর মধ্যে মূলত ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। ইন্টারক্যালেটেড ডিস্ক কাদের থাকে? অবশ্যই মনে রাখতে হবে, শয়ন স্বপনে কখনো ভুলে যাওয়া যাবে না। ইন্টারক্যালেটেড ডিস্ক কাদের থাকবে? আর নির্দিষ্ট ওদের অনুপস্থিত আর ওদের উপস্থিত। ইন্টারক্যালেটেড ডিস্ক এটার কাজ কি দেখি? এটা এক ধরনের ইয়ে করে, একটা টাইট জাংশন। এটা এক ধরনের টাইট জাংশন। টাইট জাংশন মানে কি? একটা কোষের সাথে আর একটা কোষের তো কানেকশন থাকে, কিন্তু ওদের কানেকশনটা অন্যরকম, ভিন্ন রকম, একদম টাইটলি থাকে। এবং এই থাকার জন্য কি হয়? এই থাকার জন্য যে উদ্দীপনা পরিবহনটা একটা রিদমিক ওয়েতে হয়। এই ইন্টারক্যালেটেড ডিস্ক থাকার জন্যই মূলত ওদের উদ্দীপনা যে পরিবাহিত হচ্ছে, একটা কোষ থেকে আরেকটা কোষে যাবে না, এই কোষের মাধ্যমে যে পরিবাহিত হচ্ছে, এই পরিবহনটা একটা রিদমিক ওয়েতে, মানে একটা খুব স্পিডে যায় না। আবার দেখো, এই ইন্টারক্যালেটেড ডিস্ক থাকার জন্য আমাদের যে মাসেল আছে, হাতের মাসেল, এগুলো কিন্তু একটু কাজ করার পর কী হবে? ফ্যাটিক হয়ে যায় না, মানে একটু অলস হয়ে যায়, আস্তে আস্তে কী হয়? দুর্বল হয়ে যায় না? কিন্তু হার্ট জন্মের পরে পাম্প করতেছে, কিন্তু দুর্বল হচ্ছে না। কিসের জন্য হচ্ছে না? ইনপ্রেজেন্স অফ ইন্টারক্যালেটেড ডিস্ক। এই ইন্টারক্যালেটেড ডিস্কটা কী করে? উদ্দীপনা হার্টে যে তৈরি হবে, ওই যে আমরা পড়ছিলাম সাইনোঅ্যাক্টিয়াল নর্ড থেকে কোথায় আসে? অ্যান্টোব্যাকটিয়াল ভেন্ট্রিকুলার নর্ড আসে, সেখান থেকে বান্ডল অফ পিস, তারপর থেকে পার্কিনজি ফাইবার। তো এরকম তো হতে পারে একদম ডাইরেক্ট গিয়ে শাসা করতে করতে একদম পার্কিনজি ফাইবার দিয়ে চলে যাবে, এরকম হয় না। কেন হচ্ছে না? কারণ এদের মধ্যে এক ধরনের টাইট জাংশন থাকে, এক ধরনের জাংশন থাকে, যে জাংশনটা নর্মালের মতো নয়, ভিন্ন ধর্মী এক ধরনের। এদেরকে বলে ইন্টারক্যালেটেড ডিস্ক, যার জন্য উদ্দীপনাটা রিদমিক হয়ে যায়। প্রথমে সাইনোঅ্যাক্টিয়াল নর্ড, তারপরে অ্যান্টিভেন্ট্রিকুলার নর্ডে যাচ্ছে। এখানে একটু ওয়েট করে সে। এই যে ওয়েট করার জন্য সে যে একটু শক্তি পাচ্ছে, এই শক্তি পায় বিধায় সে নিউট্রিশনগুলো সে নিতে পারে। সে এই টাইমের মধ্যে সে নিজে রিফিল করে ফেলে। কোষগুলোর মধ্যে কোনো ধরনের থাকে না, কি থাকে না? কোষের মধ্যে কোনো ধরনের কি থাকবে না, মানে কোনো ধরনের খাদ্যের অভাব হচ্ছে না। খাদ্যের যদি অভাব না হয় তখন কী হবে? সে ফ্যাটি হবে। এই জন্য হৃদপেশিগুলো লেখেন স্টার দিয়ে লেখেন, নিচে স্টার দিয়ে লেখেন, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকার জন্য হৃদপেশি। ফ্যাটিকের বাংলা কি? হ্যাঁ, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকার জন্য হৃদপেশি নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারে। এবং ফ্যাটিকের বাংলা কি? নিস্তেজ হয় না, নিরবিচ্ছিন্ন কাজ করে এবং নিস্তেজ হয় না। নিরবিচ্ছিন্নভাবে এরা কাজ করতে পারে। ওকে, এগুলো পড়বেন। আচ্ছা, এখানে কয়েকটা কথা লিখছে, বাকিগুলো লিখছেন কোথায় থাকে এরা? অবস্থান, এদের অবস্থান লেখেন। এদের অবস্থান হচ্ছে কঙ্কালের পাশে। আর এদের কোথায় থাকে? ভিসেরার মধ্যে থাকে। আমাদের যে ভিসেরাল, এদেরকে ভিসেরাল পেশি বলা হয়। অনৈতিক পেশির আরেক নাম কি? ভিসেরাল পেশি বলে। কেন? ভিসেরাল আমাদের ভিসেরার মধ্যে থাকে। ভিসেরা মানে কি? আমাদের হার্ট, আমাদের কি বলে অগ্নাশ, আমাদের খাদ্যনালী, টোটাল খাদ্যনালী, তারপরে ফুসফুসের মাসেল, তারপরে যত ধরনের মূত্রথলি, এই সকল জায়গার মধ্যে এরা অবস্থান করে। এই জন্য এদেরকে কি বলে? ভিসেরাল পেশি বলে। আর হৃদপেশি তো বললাম। তারপরে হচ্ছে ভিসেরা, মানে আমাদের ভিসেরা বলতে বোঝায় দেহের অঙ্গ। ভিসেরা মানে ভেতরকার অঙ্গকে ভিসেরা বলে। আর এই অঙ্গের মধ্যে থাকে বিধায় এদেরকে ভিসেরাল পেশি বলে। আর এদেরকে বলা হয় কঙ্কাল পেশি। কেন? কারণ এরা কোথায় থাকে? অস্থি, বিভিন্ন কঙ্কালের আশেপাশে থাকে বিধায় এদেরকে কঙ্কাল অস্থি বলে। আর এদেরকে আর একটা নামে ডাকা হয়, সেটা কি? রৈখিক পেশি। কারণ এদের মাঝখানে দাগ আছে, দেখেন এরকম সাইড বরাবর দাগ আছে, এর মধ্যে সাইড বরাবর দাগ আছে। এদের মধ্যে সাইড বরাবর দাগ নাই, কোনো স্ট্রিয়েশন বা কোনো রেখা করা থাকে না। আর ওদের মধ্যে
রেখা করা থাকে। তাহলে এটা বাসায় গিয়ে ভালো করে লিখে নেবেন। তাহলে একজন একজন করে বলেন দেখি, তাহলে কোথায় কোথায় থাকবে? তাহলে ওরা থাকবে হচ্ছে হাড়ের আশেপাশে, আর ওরা থাকবে হ্যাঁ বিভিন্ন ধরনের ভিসেরার মধ্যে, আমাদের খাদ্যনালী, মূত্রাশয়, তারপরে হচ্ছে শ্বাসনালী, এই সকল জায়গায় থাকবে। তারপরে হৃদপেশি থাকবে হার্টে। ওকে, এটা পার্থক্যটা পড়ে ফেলবেন। এখন সমস্যা হবে কোথায়? সমস্যা হবে কোথায় আমি জানি, সেটা হচ্ছে এই কঙ্কাল পেশির কয়েকটা দেখেন, এখানে একটা ছবি দেখাইলে বোঝা যাবে। ওকে, এর মধ্যে নতুন বইয়ে মনে হয় ছবি দেওয়া আছে না? দেখি, নতুন বই দেখি, পরে পরে নাই। ডক্টর আলিমের বইয়ে একটা ছবি দেওয়া আছে। আছে আছে, এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো। এই অংশটা অবশ্যই একটু বেশি লিখছে ডক্টর আলিমের বইয়ে। ডক্টর আলিমের বই থেকে এই ছবিটা আমি ফেসবুকে দিয়ে দিব, হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব, তাহলে দেখে নিন। এখানে আমাদের কয়েকটা কথা হচ্ছে যে আমাদের উপরে তুলতে হবে, তাদের দেখা যায় তো না? দেখা যায়? উপরে দেখা যায় না? বোর্ড দেখা যায়? তাহলে আমাদের মাসেল যে আছে, সেটা একটা হাতের মাসেল কাটছি, তাহলে পুরা মাসেলের চারপাশ দিয়ে একটা আবরণ থাকে। এই আবরণকে কি বলে? দিস ইজ কল, এটাকে কি বলে? এপিমাইসিয়াম। দ্যাট টোটাল মাসেল, মাংস যে আছে আমাদের হাতের, সাপোজ একটা হাতের মাংস, এই চারপাশ দিয়ে যে আবরণটা আছে, এই আবরণকে কি বলে? এপিমাইসিয়াম। এটাকে বলা হয় এপিমাইসিয়াম। আবার এই মাসেল আবার কি থাকে? কয়েকটা মাসেল, এই একটা মাসেল আবার কয়েকটা মানে বান্ডেলের মতো করে থাকে। এই বান্ডেলগুলোর চারপাশ দিয়ে আবার আবরণ থাকে, এদেরকে বলা হয়, এদেরকে কি বলে? পেরিমাইসিয়াম। এদেরকে বলা হয় পেরিমাইসিয়াম। আবার এই বান্ডেল যে হয়েছে, একটা বান্ডেল যে হয়েছে, বান্ডেলের মধ্যে কিছু আবার প্রোটিন আছে। এই যে প্রোটিন, এদের চারপাশ দিয়ে আবার আবরণ আছে, এদেরকে বলা হয় এন্ডোমাইসিয়াম। এদেরকে কি বলে? এন্ডোমাইসিয়াম। মানে একটা হাড়, মানে একটা মাংসপেশি। এই মাংসপেশি যদি আমরা দেখি, পুরোটা হচ্ছে একটা মাংসপেশির প্রস্তুচ্ছেদ। তাহলে মাংসপেশির মধ্যে এরকম কয়েকটা ইয়ে করা আছে, চেম্বার করা আছে। তাহলে এদের চারপাশ দিয়ে আছে আবরণ আছে, পুরো মাংসপেশির চারপাশ দিয়ে আবরণকে কি বলা হয়? এপিমাইসিয়াম। এপিমাইসিয়াম। আর এই বান্ডেল যে করা থাকে, বান্ডেলের চারপাশ দিয়ে, প্রত্যেকটা বান্ডেলের চারপাশ দিয়ে এরকম আবরণ আছে, এটাকে কি বলে? পেরিমাইসিয়াম। পেরিমাইসিয়াম। আবার এর মধ্যে আবার ছোট ছোট বান্ডেল আছে, এদের চারপাশে আবার এরকম আবরণ আছে, এদেরকে কি বলে? এন্ডোমাইসিয়াম। বলা যাবে? এন্ডোমাইসিয়াম। এদের আবরণ কি বলা হয়? এন্ডোমাইসিয়াম। তাহলে তারপরে এন্ডোমাইসিয়াম। বসো, পেছনে বসো, পেছনে বসতে পারো। তাহলে এটা কি বললাম? পেরিতো বললাম। এটা পুরাটা হচ্ছে এপিমাইসিয়াম, তারপরে পেরিমাইসিয়াম, তারপরে এন্ডোমাইসিয়াম, এরকম আবরণ আছে। তো এখন একটা এই এন্ডোমাইসিয়ামের মধ্যে যে ইয়েটা আছে, এটা যদি আমি একটা ভালো করে তুলে দেখি, বাকি ছবিগুলা চলে তুলি। তিতির কি বলে? হ্যাঁ, তিতির ওয়ালাইকুম আসসালাম। আমাদের সবার পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন। মানে এখান থেকে একটাকে যদি তুলে আমরা দেখি ভালো করে, তাহলে দেখবো, এটাকে ভালো করে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো যে অ্যাক্টিন আর মায়োসিন। এখানে অ্যাক্টিন আছে আর মায়োসিন। এগুলো আসলে কেমন করে দেখাতো? অ্যাক্টিন বেশিগুলো নর্মালি যেরকম থাকে,
ডিমের মতো লাগছে। দেখেন এই যে এটা হচ্ছে অ্যাক্টিন প্রোটিন আর তার পাশে হচ্ছে মায়োসিন। মায়োসিন কিভাবে থাকে এই বরাবর। আমি শুধুমাত্র বুঝিয়ে দেই, ছবি আঁকতে হবে না, এটা ছবি আঁকার দরকার নাই। আমি ছবি তুলে দিব, ফেসবুকে দিয়ে দিব, গ্রুপে থেকে দেখে নেবে বোঝার জন্য আর কি। কথা হচ্ছে যে আমাদের যে মাংসপেশি সংকোচন প্রসারণ কিভাবে করে, আমাদের মাসেলগুলো যে সংকোচন প্রসারণ করতেছে এটা কিভাবে, হাও। তাহলে আমাদের এইটা আমাদের যে কোনো মাংস কি দিয়ে তৈরি, অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? অ্যাক্টিন আর মায়োসিন। তো এখন অ্যাক্টিন আর মায়োসিন, এই যে এটা হচ্ছে অ্যাক্টিন, এগুলো আমাদের ফিজিওলজিতে পরীক্ষা আসতো, লেখা আসতো যে হাউ মাসেল কন্ট্রাকশন অকার, কিভাবে মাসেল সংকোচন প্রসারণ হয়। এটা হচ্ছে মায়োসিন, এটা হচ্ছে মায়োসিন। তাহলে মায়োসিনের মধ্যে মায়োসিন প্রোটিন, অ্যাক্টিন প্রোটিন, কিন্তু এই মায়োসিনের মধ্যে এরকম কিছু খাস খাস জায়গা থাকে, মানে ধরার জন্য, মানে হাতের মতো গঠন থাকে, হাতের মতো গঠন অথবা পায়ের মতো গঠন বলতে পারি। মানে আমি পুরাটা হচ্ছে আমার বডি আর আমার পা হচ্ছে নিচের দিকে, এরকম ওদের মায়োসিন থাকে এবং ওদের মধ্যে কিছু কিছু জায়গা ধরার জন্য কিছু জায়গা থাকে। এদের সাথে আবার অ্যাক্টিনের বিভিন্ন ধরনের জায়গায় এরকম রিসেপ্টর আছে। মানে ও এখানে যখন বসবে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ও এর উপর দিয়ে সে হাঁটবে। এটা যদি অ্যাক্টিন হয়, মায়োসিন কি করবে, ও এমন এমন করে হাঁটবে, টান দিবে। এই কারণে প্রথমে রিসেপ্টরের সাথে যুক্ত হবে, যুক্ত হওয়ার পর সে একটু টান দিয়ে সামনের দিকে আগাবে, আগার পর অন্য একটা রিসেপ্টরের সাথে যুক্ত হবে, সে এটা ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে আবার সে টান আগাবে, আগে আবার একটা রিসেপ্টরের সাথে যুক্ত হবে, সে সামনের দিকে আগাবে। দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাক্টিন আর মায়োসিন। এটা অ্যাক্টিনের পাশে মায়োসিন যদি থাকে তাহলে আমাদের মাসেলগুলো কেমন থাকবে, লম্বা হয়ে যাবে, তখন আমাদের মাসেল সব মানে তখন মাসেল প্রসারিত হবে। আর অ্যাক্টিনের ভিতরে যদি মায়োসিন প্রবেশ করে যায়, একটা ভিতরে একটা এরকম হাঁটবে, হেঁটে 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 যখন ভিতরে ঢুকবে তখন সেটা হয়ে যাবে সংকোচন। কিন্তু আমি যখন সংকোচন করছি তখন অল অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন, অ্যাক্টিনের ভিতরে মায়োসিন ঢুকে গেছে, ঢুকে গিয়ে তারা ছোট হয়ে গেছে। যখন ছোট হয়ে যায়, মাসেল যখন সংকোচন হবে তখন এটা আবার লাগানো আছে কার সাথে, হাড়ের সাথে, হাড়টাকে টান দিয়ে নিচে কাছে নিয়ে আসবে। আবার যখন আবার নেক্সটে করবো আর কি, মাসেল সংকোচনের মূল কারণ হচ্ছে অ্যাক্টিন আর মায়োসিন। মায়োসিন অ্যাক্টিনের ভেতর দিয়ে ঢুকে যায়, ঢুকে যখন যাচ্ছে, ঢুকার জন্য আবার ওদের রিসেপ্টর আছে। দেখেন মায়োসিনের এখানে একটা ইয়ে আছে, কি বলে, আংটা আছে, আর ওইখানে ও টাচ হওয়ার জন্য আর একটা আংটা আছে। এর সাথে এরকম করে যখন টাচ হবে তখন ও মায়োসিনের একটা ধাক্কা মারে, হাঁটার মতো এরকম ওয়াকিং। প্রথমে গেল, গিয়ে এরকম করে টান দিল, টান দিয়ে সামনে নিল, আর আরেকটা দিয়ে এখানে রিসিভ হলো, রিসিভ হওয়ার পর আবার সামনে নিল, এরকম হাঁটা হয়। প্রথমে গেল, দেহটাকে সামনে নিল, আবার আরেকটা ধরলো, এটা ছেড়ে দিল, আর সামনে নিল, আরেকটা ধরলো, এরকম করে করে সে সামনের দিকে আগাতে থাকবে, জাস্ট লাইক ওয়াকিং, ওয়াকিংয়ের মতো হয়। ফলে অ্যাক্টিন আর মায়োসিন কি হয়, ভিতরে ঢুকে যায় এবং সংকোচন হয়। যখনই বেশি সংকোচন হচ্ছে তখন আমাদের মুভমেন্ট হয়। ওকে, এখন এখানে আরো অনেক কথা আছে, এত কিছু লাগবে না। যদি কারো পছন্দ হয় তাহলে ডক্টর আলিমের বই দেখে দেখতে পারেন। এখানে আরও কিছু ব্যান্ডের কথা বলছে, যে আমরা যদি দেখি এই মাসেলগুলো, দেখেন এটা বললাম যে তাহলে একটা পুরাটা মাংসের মধ্যে কয়েকটা চেম্বার আছে। এই পেশি বান্ডেল, একটা বান্ডেলকে যদি দেখি, এর মধ্যে একটা বান্ডেলের কিছু একটা অংশ বের করে ফেলছে, ফাইবার। এই ফাইবারের মধ্যে যদি দেখি তাহলে কিছু দেখবো যে এই ফাইবারগুলো কিছু কিছু আছে ঘন আর কিছু হালকা, ঘন হালকা। এই যে ঘন হালকা যে থাকে, পিছনে বসো, ঘন হালকা যে থাকে, এটা কি থাকে, একটা আরেকটার সাথে কি থাকে, মানে একটা অ্যাক্টিন আর একটা মায়োসিন, অ্যাক্টিন ব্যান্ড আর একটা মায়োসিন ব্যান্ড। তো অ্যাক্টিন আর মায়োসিন কি করবে, একটা আরেকটার সাথে ঢুকে যাবে, তখন মাসেলটা সংকোচন হবে, সংকোচন হয়ে গেলে আমাদের মুভমেন্ট হবে। ওকে, এই যেখানে দেখাইছে, এই যেখানে ছবিটা আছে, অ্যাক্টিনের পাশে মায়োসিনটা টান দিয়ে এরকম হবে। এখন লেখেন রাইগর মর্টিস।
এটা অবশ্য জানলে ভালো, এটা রাইগর মর্টিস, বইয়ে নাই, জানলে ভালো। এবং বিভিন্ন গাইডে অ্যাডমিশন টেস্টে রাইগর মর্টিস, আসল রাইগর মর্টিস। লেখা যে মানুষ মৃত্যুর পর শক্ত হয়ে যায়, একে রাইগর মর্টিস বলে। মানুষ মরার পর কি হয়? শক্ত হয় না? দেখছেন নি? কেন শক্ত হয়? একদম শক্ত হয়। কেন শক্ত হয় বলতেছি, আগে লেখেন। রক্ত হয়ে যায়। শক্ত। মানুষ মরার পর শক্ত হয়ে যায়, একে রাইগর মর্টিস বলে। আপনার ইয়ে করতেছেন নি? কাজ চলতেছে, এই যে কাজ চলে, এই যে একদিন পিএইচডি দিলাম। ওইটা হ্যাঁ, নাই। এগুলো ইতিহাসের পাতায় বিলীন হয়ে গেছে। হ্যাঁ, না, আর ভাবতেছি না। একটু একটু করে, না বেশি, একদম সিম্পল করে করবেন। আমি যে অংশটা ইয়ে করছি চিত্র বেশি ইলাবোরেট করতে হবে না। আর চিত্র, আচ্ছা চিত্র না পারলে সমস্যা নাই, তার চিত্র যেটা ওটা বাতের ফাঁকা জায়গা রেখে এখানে লিখে দেবেন যে চিত্রমুখ, বুঝছেন না কথা? চিত্র যদি লেখা দরকার পড়ে ওটা ফাঁকা জায়গা রেখে পরে করবেন, সমস্যা নেই। কি বললাম তাহলে? মানুষ মৃত্যুর পর শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যায়, একে রাইগর মর্টিস বলে। রাইগর মর্টিস বলে। রাইগর মর্টিস বলে। কেন হয়? মানুষ কেন মরার পর শক্ত হয় কেন? রক্ত চলাচল অফ হয়ে যায়। হ্যাঁ, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়, শক্তি উৎপাদন বন্ধ হয়, এটিপি বন্ধ হয়। যখনই এই অ্যাক্টিনের সাথে মায়োসিনের সাথে অ্যাক্টিন যখন যুক্ত হওয়ার পর তাকে কি করতে হয়? টান দেওয়া লাগে না? তখন একটা এটিপি খরচ হয়, একটা শক্তি লাগে, এটিপি লাগে। এই এটিপিটা মানুষ মরার পরে কি আর এটিপি তৈরি হয়? দ্যাট মিনস এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং যে লাগার সময় মানে ছাড়ার জন্য শক্তি লাগে না, কিন্তু মানে যুক্ত হয় যে যুক্ত হয়ে ছাড়বে, যে এই ছাড়ার জন্য শক্তি লাগে, কিন্তু যুক্ত হওয়ার জন্য শক্তি লাগে না। ছাড়বে, টান দিয়ে ছাড়বে, আবার অন্য জায়গায় যাবে। এইটা দেখেন, তাহলে মানুষের কি হইলো? সকল মাংসপেশি অ্যাক্টিন মায়োসিনের সাথে যুক্ত হয়ে গেল। দ্যাট মিনস এটা কি হয়ে গেল? সংকোচন অবস্থা হয়ে গেল না? যদি শক্তি না আসে তখন আর ছাড়বে না, ফলে কি হবে? এটা লম্বা হতে পারবে না, ফলে সংকুচিত হয়ে সে শক্ত হয়ে যাবে, তখন আর মুভমেন্ট হবে না। এটাকে বলা হয় রাইগর মর্টিস। তো এটা তো নরমাল অবস্থায় যখন সংকোচন না অবস্থায় মারা গেলে ওই যে সব একটা আরেকটার সাথে লেগে থাকা অবস্থায় এখন যদি এটিপি না থাকে তখন আর ছাড়বে না, ফলে শক্ত হয়ে যাবে। মানে এটিপির কাজ কি? এই অ্যাক্টিন মায়োসিনকে আলাদা করে দেয়। আলাদা করে দেওয়ার জন্য তোমার শক্তি লাগবে, যেহেতু এটিপি তৈরি হতে পারতেছে না, তাহলে আলাদা হতে পারবে না, ফলে শক্ত হয়ে যাবে। এটা হচ্ছে রাইগর মর্টিস। ওকে, রাইগর মর্টিস। এই যে বাকিগুলো পড়বেন, পেশির কাজগুলো পড়বেন। পেশি টান দেয় কিন্তু ধাক্কা দেয় না, এটা মনে রাখতে হবে। পেশি সবসময় কি করতেছে? আমাদের টান দিচ্ছে। টান দিয়ে কখনো কি, এই যেমন বাইসেপস আর এটা হচ্ছে ট্রাইসেপস। বাইসেপস কি করে? টান দিচ্ছে, শক্ত করে এরকম টান দিচ্ছে। আমাদের মাংসের সাথে হাড়ের কানেকশন আছে, তাহলে আমরা জানি যে এই বাইসেপসের সাথে টেন্ডন আছে মাঝখানে। এই টেন্ডন আবার কার সাথে লাগানো? রেডিয়াস এবং আলনার সাথে লাগানো। তো রেডিয়াস আলনাকে একদম টান দিয়ে সোজা করবে, মানে এদিকে নিয়ে আসবে। আবার ও যখন সংকোচন, মানে ও যখন সামনের দিকে আগাবে, যখন এটা প্রসারিত যখন হচ্ছে, তখন কিন্তু ওর কোনো রোল নাই, জাস্ট এখানে বাইসেপসের কোনো কাজ নাই। বাইসেপসের কোনো কাজ নাই। তখন ট্রাইসেপস কি করে? ট্রাইসেপস তখন উল্টার দিক থেকে, ট্রাইসেপসের মাথা আবার এখানে লাগানো থাকে। ট্রাইসেপস একদম টান দিয়ে এটাকে সোজা করে ফেলবে, সোজা করে দেয়। এবং এ কিন্তু তখন আর ধাক্কা মারে না, ও রিল্যাক্স, ও ধাক্কা মারতেছে না। কিন্তু এই যে সোজা হইলো, এই সোজা হওয়ার ক্ষেত্রে ও কোনো ধাক্কা মারে না, ও শুধু একদিকে টান দেওয়ার ক্ষমতায় আছে, কিন্তু ধাক্কা দিয়ে ওকে যে সোজা করবে এটা কোনো ক্ষমতা নাই। ধাক্কা দিয়ে আবার সোজা করে কে? উল্টার দিকে যে মাসেল, এটা করে। এই ধরনের মাসেলকে কি বলে? অ্যান্টাগনিস্ট মাসেল বলে। লেখেন যে অ্যান্টাগনিস্ট যে সকল পেশি পরস্পর বিপরীত কাজ করে, পরস্পর বিপরীত দিকে অঙ্গ সঞ্চালন করে, তাদেরকে অ্যান্টাগনিস্ট মাসেল বলে। এগুলো কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। আমার ভাইবা পরীক্ষাতে জিজ্ঞেস করছে অ্যান্টাগনিস্ট মাসেল কারা কারা, এক্সাম্পল বল।
অ্যান্টাগনিস্ট ডক্টর আলিমের বই আছে, এটাতেও আছে, আজমলের বইও আছে। অ্যান্টাগনিস্ট মাসেল বলে, নতুন বই দিয়ে দিছে দেখলাম। এই যে অ্যান্টাগনিস্ট, সরিয়ে যাফলা তো না, অ্যান্টাগনিস্ট গো নিস্টিক অ্যান্টাগনিস্ট অ্যান্টাগনিস্টিক মাসেল পেয়ার, অ্যান্টাগনিস্টিক মাসেল পেয়ার আর কি, জোড়ায় জোড়ায় থাকে এরা। যেমন হ্যাঁ বিপরীত কাজ করে, হ্যাঁ যেমন বাইসেপস, এই দেখেন বাইসেপস কি করে, সংকোচন করে। দ্যাট মিনস এই সংকোচন করাকে কি বলা হয়, বা আচ্ছা আর একটা কথা লেখেন যে সন্ধিকোণকে ছোট ছোট করাকে ফ্লেকশন বলে। ফ্লেকশন ফয়লয় একার কয় দন্তে ছয় দন্ত ন, ফ্লেকশন ফয়লয় একার কয় দন্তে ছয় দন্ত ন, ফ্লেকশন। এবং প্রসারণকে মানে হ্যাঁ সন্ধিকোণ বড় করাকে এক্সটেনশন EXTEN এক্সটেনশন that's a flexion. এক্সটেনশন মানে এটা প্রক্রিয়া, আর যে মাসেল করে তাকে বলা হয় এক্সটেনসর, মানে এটা হচ্ছে এক্সটেনসর SOR, মানে যে মাসেল করে তাকে বলা হয় এক্সটেনসর। আর এই কথা বলো না, তোমাদের কথা শোনার সমস্যা হচ্ছে। তাহলে যে মাসেল এক্সটেনশন করলো দিস ইজ কল্ড, মানে এই প্রক্রিয়াকে বলা হয় এক্সটেনশন, আর যে করে তাকে বলা হয় এক্সটেনসর বা এক্সটেনসর। আর ফ্লেকশন মানে যেরকম এই প্রক্রিয়াকে বলা হয় ফ্লেকশন, আর যে মাসেল করে তাকে বলা হয় ফ্লেক্সর মাসেল। দেখেন যে পেশি ফ্লেকশন করে তাকে ফ্লেক্সর বলে, আর যে পেশি ফ্লেকশন করে তাদেরকে ফ্লেক্সর বলে, FLEXOR বলে। যেমন বাইসেপস, বয়াকার রস্বই দন্ত সহায়কার প দন্ত স, বাইসেপস দন্ত সহায়কার প দন্ত স, বাইসেপস। তারপরে লেখো যে পেশি এক্সটেনশন করে, এক্সটেনশন মানে কি প্রসারণ, যে পেশি এক্সটেনশন করে তাদেরকে এক্সটেনসর বলে, তাদেরকে এক্সটেনসর SOR EXTENSOR এক্সটেনসর বা এক্সটেনসর বলে। হ্যাঁ এক্সটেনসর SOR বলে। যেমন ট্রাইসেপস, তাহলে আমি বলে দেই, তাহলে এই প্রক্রিয়াকে কি বলা হয়, দিস ইজ কল্ড ফ্লেকশন আর দিস ইজ কল্ড এক্সটেনশন। তাহলে ফ্লেকশন কে করে এই মাসেল, এটা বাইসেপস, আর এক্সটেনশন কে করতেছে ট্রাইসেপস। আবার এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাবডাকশন, এর কি বলে অ্যাবডাকশন, আর এটার কি বলে অ্যাডাকশন। অ্যাবডাকশন মনে রাখবি, স্পেলিং করো, দেহ থেকে দূরে সরে যাবে। অ্যাবডাকশন আর এটাকে অ্যাডাকশন। অ্যাবডাকশন হচ্ছে এই যে জয়েন্টের মধ্যে, তাহলে অ্যাবডাকশন কি করতেছে, যখন আমাদের এই মাসেলটা এরকম এটা কেন আসবে, এই জয়েন্টের হচ্ছে আমাদের এলবো জয়েন্টের মধ্যে অ্যাবডাকশন অ্যাডাকশন হয় এবং রোটেশনও হয়। এই যে ঘোরাচ্ছি যে এই মুভমেন্টকে বলা হয় রোটেশন, কি বলে এটাকে রোটেশন। তাহলে এটাকে এই মুভমেন্টকে কি বলে অ্যাবডাকশন, এটাকে কি বলে অ্যাডাকশন। এই অ্যাবডাকশন যে করে, এই যে দেখেন যখন অ্যাবডাকশন হচ্ছে তখন এই মাসেলটা শক্ত হচ্ছে, এই মাসেলটার নাম কি ডেলটয়েড মাসেল, নাম কি ডেলটয়েড। তাহলে আমাদের অ্যাবডাকশন একটা অ্যাবডাকশন মাসেল কোনটার নাম কি ডেলটয়েড, এই মাসেল নাম কি ডেলটয়েড। আবার যখন নিচের দিকে টান দিই তখন এই যেরকম টান দিয়ে দেখবেন যে এই সাইডে শক্ত হচ্ছে, এর নাম কি লেটিসিমাস ডরসি। তাহলে একটা লেখা আছে বইয়ের মধ্যে, লেখা আছে পাইছেন, লেখা আছে না 244 পেজে 40।
এই যে লেখা আছে ফ্লেক্সর বেশি কারা আছে, এক্সটেনশন, অ্যাবডাক্টর। দেখেন এটাকে কি বললাম, অ্যাবডাক্টর, আর এটা কি বলে অ্যাডাক্টর। তাহলে অ্যাডাক্টর মাসেল মানে অ্যাডাক্টর মাসেল কারা তাহলে? হ্যাঁ, অ্যাডাক্টর হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, এই যেখানে থাকে। বাসায় গিয়ে এখানে একজনকে আপনার বোনকে অথবা ভাইকে, ছোট ভাইকে বলবেন আমার হাতটা ধর, ধরে যখন এরকম করে আপনি নিচে উঁচু করবেন তখন দেখবেন এইখানে খুলে গেছে, যে জায়গা শক্ত হবে ওই মাসেলটা ওইখানে। তাহলে এই মাসেলটা ডেলটয়েড মাসেল। আবার এখানে বলবো যে তুই টান দিয়ে ধর, তখন আমি ও টান দিবে, আমি আবার এইদিকে টান দেবো, ফলে কি হবে এই জায়গায় খুলে যাবে। তাহলে এই মাসেলটা এখানে আছে, ফ্লেক্সর মাসেল, এই ল্যাটিসিমাস ডরসি। তারপর হচ্ছে ডিপ্রেসার, এই যে আমরা যখন কামড় দেই, দ্যাট মিনস উপর দিকে যখন উড়াচ্ছি, চাপা যখন উপর দিকে উঠায় তখন এটাকে বলা হয় এলিভেটর। যে মাসেলটা টান দিয়ে উপর দিকে উঠাচ্ছে দিস ইজ কল্ড এলিভেটর, এখানে আছে। আর যেটা নিচের দিকে নিচ্ছে এটার কি বলে, ডিপ্রেশন। এটা হচ্ছে এলিভেটর আর একটা ডিপ্রেশন। এলিভেট করতেছে মানে এটাকে উপর দিকে উঠাচ্ছে, আর এটা হচ্ছে নিচের দিকে নামাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। হ্যাঁ।